বহুদিন বাদে আবার মনমিতালিতে আজকে দেখা হলো আমাদের সৌগতের সাথে। সেই কয়েক দশক পেরিয়ে 1991 কলেজ ছেড়ে বেরিয়ে যাওয়া, আবার নতুন করে খুঁজে পাওয়া আমাদের 89 আরবি সিয়ান্স গ্রুপের সৃষ্টি, তারই একটা অংশ মনমিতালি। এই মনমিতালিতে তার কিছু কথা, এতদিন ধরে তার কী কী পরিবর্তন, তার নতুন জীবন কথা জানার চেষ্টাই, সবাইকে জানানোই এই মনমিতালির গুরুত্বপূর্ণ ভূমিকা। বন্ধু যদি থাকিস তুই, তাহলে এই পৃথিবী আর হয় সুন্দর। বন্ধু তুই আছিস বলেই বুঝি সংখ্যাহীন আমার অন্তর। সেই বন্ধুকে খুঁজে পাওয়া সৌগত দাস। সৌগত, প্রথমেই জানতে চাইব তোর ডাকনাম কি ছিল? আমার ডাকনাম হচ্ছে আর পাঁচটা বাঙালির মতো বাবু, বাঙালি বাবু আর কি। তো হ্যাঁ, বাঙালির সাথে তো বাবু কালচারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমার ডাকনাম বাবু, মানে আমার ডাকনামের সাথে মিল। আর তোর বনান বটআপ কোথায়? আমার ব্রন অ্যান্ড বট আপ হচ্ছে রানাঘাটেই। আমি রানাঘাট রাধারানী সেবা সদনে হচ্ছে জন্ম আমার, স্কুলিং সবই এখানে। হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমি রানাঘাটেই পড়াশুনো করেছি। রানাঘাটে বলতে রানাঘাটের বাইরে বীরনগর, উলা, যেটা আর কি প্রাচীন একটা শহর আছে, তো সেখানে বীরনগর শিব মানে তোর হচ্ছে হাই স্কুলে আমি পড়াশুনো করেছি, হায়ার সেকেন্ডারি। তারপর তো যথারীতি আরবিসি, ঋষি বঙ্কিমচন্দ্র, এবং সবার মতোই হচ্ছে বঙ্কিমের ছত্রছায়ায় নিজের। তো তার মানে তোর প্রাইমারি স্কুল রানাঘাটেই? হ্যাঁ, প্রাইমারি ছিল হচ্ছে আমার মানে কিন্ডার গার্ডেন যেটা, সেটা আমরা ছিলাম হচ্ছে ফার্স্ট ব্যাচ, যেটা এই মুহূর্তে 50 বছর অতিক্রান্ত হলো। এই বছর 50 বছর হলো। এটা হচ্ছে মালঞ্চ বিদ্যাপীঠ, ঠিক আছে? ঠিক 50 বছর অতিক্রান্ত, মানে আমরা তখন 6 বছরের শিশু আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে স্কুলের ফাউন্ডার মেম্বার হিসাবে আমাদের। এখানে প্রাইমারি স্কুল করে বীরনগর হাই স্কুল পড়তে গেলি? না না না, তারপরে পালচৌধুরী, যেটা হ্যাঁ রানাঘাটের বিখ্যাত স্কুল। হ্যাঁ, রানাঘাটের বিখ্যাত স্কুল। তোর হচ্ছে ক্লাস 5-এ ওখানে ভর্তি হই। মাধ্যমিক ওখান থেকেই হয়। পালচৌধুরী স্কুলের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে এটা সম্ভবত 1883 বা 1843 এরকম একটা সময়। 150 বছর হয়ে গেল। হ্যাঁ, তোর রানাঘাটের পালচৌধুরী যে জমিদার, তাদেরই উদ্যোগে এবং এই স্কুলের প্রতিষ্ঠা। তো ওই স্কুল থেকে আমার হচ্ছে মাধ্যমিক। তারপরে বীরনগর বয়েজ থেকে আমি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করি। সেটা হচ্ছে বেসিক্যালি আমি এগ্রিকালচারে তো হচ্ছে করি, ভোকেশনাল স্ট্রিমে। তারপর জুলজি অনার্স নিয়ে হচ্ছে আরবিসিতে ভর্তি হই। তারপরেরটা তো আর পড়াশুনো হলো না। এখন কি করছিস তুই? অ্যাকচুয়ালি আমি 91-এ হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কথা ছিল। তো যে কোনো একটা কারণে সেটা ডিসক্লোজ করার দরকার নেই। 94-এ হচ্ছে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। 97-এ আমি অ্যাকচুয়ালি এমন একটা প্রফেশনের সঙ্গে জড়িত হয়ে যাই। তো তার মধ্যে একটু বলার কথা, আমি ওই হায়ার সেকেন্ডারি রেজাল্টের সূত্র ধরে, এটা সবাই জানুক, সূত্র ধরে টাটা মেমোরিয়াল যেটা আছে আমাদের মুম্বাইতে পারেলে, তো ওখানে আমি রেডিওলজিস্টের চান্সটা পাই। আচ্ছা। তা ওখানে চাকরিও করতে যাই। তা এইবার একটা বিশেষ কারণবশত চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। ততক্ষণে হচ্ছে আমার আর অনার্স নিয়ে পাশ করার জায়গাটা নষ্ট হয়ে যায়, যার ফলে হচ্ছে আমি অন্যভাবে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই, সেটা 94-এ। আর 97-এ আমি একদম হার্ডকোর সেলস, লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত হয়ে যায়। মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে অ্যাজ অ্যান অ্যাডভাইজার আমি ওখানে জয়েন করেছিলাম। এই মুহূর্তে আমি আছি সিনিয়র টেরিটরি হেড বিমা সাথী বলে একটা সংস্থার সঙ্গে,
আমার অফিস হচ্ছে এখন সেক্টর 5 ক্যালকাটা, হ্যাঁ, কলেজ মোড়ে। তো তো যখন তুই মানে কলেজ পাস করলি এনিহাও জিএসএল পাস করলি, দ্যাটস নট দ্য ফ্যাক্টর। কথা হচ্ছে কলেজে পাস করে তুই যে ড্রিম নিয়ে বেরিয়েছিলি, তুই অ্যাসপিরেশন নিয়ে বেরিয়েছিলি, আই উইল ডু এ হ্যান কানেগা ত্যান কানেগা, অনেক কিছু আমাদের সবারই মনে একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে বেরিয়েছিলি। তার সাথে তুই এখনকার যে প্রফেশনটা তুই মানে ক্যারি আউট করছিস, তার তো কোনো ম্যাচ হচ্ছে না। মানে হাউ ইউ কোপড আপ উইথ ইট? না মানে দেখ, ব্যাপারটা হচ্ছে বলতে গেলে জীবনে কোনো কিছু লক্ষ্য নিয়ে, মানে অন্তত প্রফেশনালি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়াটা অনেকের ক্ষেত্রে হয়তো হিট মানে ক্লিক করে যায়, কিন্তু হচ্ছে আমরা ছোটোবেলায় এসে লিখেছিলাম না আমি বড় হয়ে কি হব, হ্যাঁ, তো সেই জায়গায় কেউ লিখেছিলাম এম ইন লাইফ। হ্যাঁ, এম ইন লাইফ। তো মাই এম ইন লাইফে কেউ লিখেছিলাম ডাক্তার হব, কেউ লিখেছিলাম তখন এইগুলোই জানতাম। এগুলোই শেখানো হতো। কিন্তু আদেও কি হব তার গাইড করার কোনো জায়গা সেই মুহূর্তে আমাদের ছিল না। ওই আর কি তথাকথিত স্কুলিং, তারপরে হচ্ছে আজকে দেখ হচ্ছে কোনো একটা ছেলে মেয়েকে তুই পড়াশোনার বিষয়ে বলতে হয় না, বা তার কেরিয়ার নিয়ে সে জানে যে এখন অনেক বেশি ফোকাস। হ্যাঁ, ফোকাসড। তো আমাদের সময় ওই জায়গাগুলোতে ছিল না। না, তো ফলে হচ্ছে পড়তে হয় পড়েছি। হ্যাঁ, পড়তে হয় পড়েছি, করতে হয় করেছি। তারপর যখন প্রথম থেকেই হচ্ছে যে একটা চিন্তাধারা ছিল, সেটা হচ্ছে আমাকে রোজগার করতে হবে। এই চাপটা আমাকে কেউ আমার মানে বাড়ির দিক দিয়ে বলিস বা আপনারা মানে তোমরা আর কি, বা তোরা যাই বলিস না কেন, কেউ কোনো দিন আমাকে শিখিয়ে দেয়নি আলাদা করে এস্টাবলিশড হতে হবে। প্রথম মাসে তখনকার দিনে মানে আমি 97-এর ফেব্রুয়ারি বলি, প্রথম মাইনে আমার যেটা ঢোকে সেটা ছিল হচ্ছে 11,995 টাকা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো ওটা আমার প্রথম রোজগার। তো তারপরে ফিগার কখনো বেড়েছে কখনো কমেছে, মানে মাস মাইনের কথা বলছি, হ্যাঁ। বাট হচ্ছে একটা স্বচ্ছন্দ পরিবেশ, আর যে কাজের মধ্যে কোনো চাপ নেই, মানে ফুললি এনজয় করছি। হ্যাঁ, ফুললি এনজয়। মানে আমি সেই ওই ব্যাপারটা আমি কোনো দিনই হয়তো আমার অনেক বন্ধুই হয়তো এর সঙ্গে একমত বা সহমত হবে, যে আমি সকালবেলা উঠলাম, বাজারে গেলাম, তারপর আমি জানি যে হচ্ছে আমার ওই স্নান করতে হবে, পুজো করতে হবে, করে আমি কোনো একটা প্রতিষ্ঠানে যাব। আমি কোনো প্রফেশনকে ছোট করে দেখছি না। আমি এটাও বলছি না যে তারা তাদের কাজের প্রতি ডেডিকেটেড নয়, কিন্তু এটা একটা মানে সেই বাধা ধরা জীবন। তোর এটা নেই? না, আমি আমি জানি না 5 মিনিট পরে আমি কোথায় আছি, ঠিক আছে। এই যে আনসার্টেন লাইফে আমি এমন এটাই দিয়ে ভালো। হ্যাঁ, আমি ভীষণ এনজয় করি, এবং কোইন্সিডেন্টলি আমি আমার কেরিয়ারটা শুরু করেছিলাম, বা আমার যে ধরনের সাবজেক্টটা ছিল, জুলজি মানে যে জীববিদ্যা, সেটা রিলেটেড টু খানিকটা মেডিকেল, তাই না? হ্যাঁ, কারণ সেই জায়গা থেকে এটা শুনলে অবাকই হবি, টিল নাও দিস সেকেন্ড আমি মেডিকেলি এমন কাজ করেছি আর কি, বা কিছু মানুষের সঙ্গে জানাশুনো ওঠা বসা, এগুলো যেভাবে আমি হ্যান্ডেল করেছি বা রেস্কিউ করেছি মেডিকেলি, মানে আমার প্রফেশনকে বাঁচিয়ে, আমার সংসারকে বাঁচিয়ে, সমস্ত কিছুকে, তাতে আমি খুব ভীষণভাবে স্যাটিসফাইড। আমার প্রফেশন নিয়ে হচ্ছে আমি জানি যে 60 বছর হয়ে গেলে কেউ আমাকে গলা ধাক্কা দিয়ে বলে দেবে না যে কাল থেকে আপনি রিটায়ার্ড। কারণ আমি এই মুহূর্তে এমন একটা সংস্থার সঙ্গে জড়িত আছি, মানে আমি ইন্ট্রোডাকশন করা উচিত কি না আমি জানি না, তবুও বলি যে লাইফ ইন্স্যুরেন্স কথাটা শুনলে লোকের মানে মনে হয় যে ওই সরকারি বেসরকারি, মানে 2000 সালের পর বেসরকারি এসব ব্যাপারগুলো আসে। তা আমি যে সংস্থার সঙ্গে হচ্ছে অ্যাজ এ গোয়িং টু বি এ ক্লাস্টার হেড, মানে আমার আন্ডারে হয়তো বেশ কয়েকটা রিজিয়ন আসবে আফটার মার্চ হয়তো, হ্যাঁ। তো ক্লাস্টার হেড মানে আমার কেরিয়ারের হয়তো সব থেকে বড় প্রমোশন হতে যাচ্ছে। তো আমি আমার গ্রাফে হচ্ছে রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্সে কাজ করেছি, আচ্ছা। হ্যাঁ, সেখানে প্রায় 13 বছর, এবং এন্টায়ার পৃথিবীর সমস্ত জায়গা অ্যাজ এ
সেলস ম্যানেজার, অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার আমি ঘুরেছি একদম মানে যাকে কি বলবো, নিজের পকেটের পয়সায় নয়, একদম কোম্পানির পয়সা। তাহলে মানে তুই যেটা বলতে চাইছিস যেটা অনেকেরই পাওয়া যায় না, মানে মোস্ট অফ আস মানে বিকাম আনস্যাটিসফাইড, যে আমি চেয়েছিলাম এটা কিন্তু আমরা করতেছে কি করে পেটে দেয় করতেছে, বাট ইউ আর এনজয়, না, তুই বেশ ভালো এনজয় করছিস। আমি পূর্ণেন্দু এই যে টার্গেট ওরিয়েন্টেড লাইফটাকে আমি জানি না, এটা জ্ঞান হয়ে যেতে পারে। হ্যাঁ, সবসময় দেখ রাত্রে ঘুমটা ভীষণ প্রয়োজন হয় না? অবশ্যই। তো সেই জায়গায় আমি যদি হচ্ছে টার্গেট নিয়ে চলি, ধর কথার কথা বলছি হচ্ছে 100, ছেড়ে দে, 100 দরকার নেই। আমি টার্গেট নিয়ে চললাম, আমাকে আজকে 80 টাকা রোজগার করতে হবে, তো আমি 75 টাকা রোজগার করলাম, তাহলে আমার লস কিন্তু 5 টাকা ডেফিসিট রইল। 5 টাকা ডেফিসিট। চল না ভাই, আমি 50 টাকা টার্গেট নিই, যেটা আমার রেডিয়াসের মধ্যে। ওকে, তো ওই 50 টাকা টার্গেট নিয়ে আমি ওই 75 টাকাই রোজগার করলাম, 80 ছিল না আমার টার্গেট, তাহলে আমার প্রফিট হচ্ছে +25, তাই না? তো আমি ওই ধরনের মোটামুটি ধর দিনের শুরু হয় 0 থেকে। অনেক সেলস প্রফেশনে যেটা আছে যে আজকে কত হবে, ব্যাংক, আমি তো মানে বিভিন্ন রকম কল অ্যাটেন্ড করি, হ্যাঁ, বা বিভিন্ন অর্গানাইজেশনের কলও আমি দেখি। টার্গেট ওরিয়েন্টেড যে জায়গাগুলোতে শুরুটা কীরকম হয়, আজকে কত হবে, এন্ড অফ দি ডে কত হলো না কেন। হ্যাঁ, পাক্কা সেলসম্যানের কথাবার্তা। তো আমার এখানে শুরুটা এরকমভাবেই, কারণ আমি একদম বলছি তো রুট লেভেল থেকে আজকে গোয়িং টু বি এ ক্লাস্টার হেড, তো সেই জায়গা থেকে সরি আমি টার্গেটটাই শুরু করি 0 থেকে, যা হবে দ্যাট ইজ মাই প্রফিট। তাহলে এটা কি বলতে পারি মানে কোনো আক্ষেপ তাহলে তোর জীবনে নেই? না, আক্ষেপ সেটা খুব ব্যক্তিগত, খুব হ্যাঁ, সেই ব্যক্তিগত আক্ষেপটা আমার খুব যারা ক্লোজ ছিল তারা জানে। আমি এটা এই মুহূর্তে পাবলিকালি আমার মনে হয় বলা উচিত হবে না। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তো না, এমনি তোর কি মনে হয় মানে এই যে তুই এখন যেখানে পৌঁছেছিস, অ্যাট দি ভেরি স্টিয়ার অফ সাকসেস, তোর সাফল্য বলিস জীবন যে মানে সিঁড়িতে তুই দাঁড়িয়ে আছিস, তুই কি মনে করিস মানে ইউ ডিজার্ভ আপ টু দিস, তোর এইটুকুই পাওয়ার কথা, যে এর থেকে বেশি পেতে পারিস না? না, ওই যে পূর্ণেন্দু, আমি তোকে একটাই কথা বললাম, কারণ আমার সামনে অনেকগুলো সিঁড়ি আছে, সেগুলো আমি দেখতে পাই, যেমন তেমনি যে সিঁড়িগুলো দিয়ে আমি উঠেছি সেই সিঁড়িগুলোকে আমি একবারের জন্য ভুলিনি, বোঝা গেল? তো মানে এটা আমাকে অলওয়েজ মেকিং সেন্স, যে তুমি কি ছিলে, তুমি কতটা এফোর্ট দিয়েছো, এফোর্ট দিয়ে কতটা সাকসেসফুল হয়েছো। আমি সেটাই বলছি, মানে তুই যে সাকসেসটা পেয়েছিস, হ্যাঁ, মানে আমি দ্যাট ইজ আপ টু ইউর ডিজার্ভ। না, ডিজার্ভের কথা, কারণ হচ্ছে কি, আমি কোনো কিছু ডিজার্ভ করি না, এটাই আমার, তো আমি প্রথমেই বললাম যে আই এম স্টার্টিং উইথ 0। হ্যাঁ, তো আমার ডিজার্ভ মানে অনেকে যে একজন হচ্ছে ধর, মানে ডোন্ট টেক ইট বন্ধুরা, সেটা হচ্ছে একজন MBBS ডক্টর চেম্বার করতে গেল, ডিজার্ভ করছেন যে হচ্ছে দিনে অন্তত 100টা পেশেন্ট দেখবো, রাইট? তার প্রথম তো প্র্যাকটিস হবে না, জমবে না, প্র্যাকটিস জমবে না। একজন লয়ার কোর্টে গেল, প্রতিদিন 5টা করে ক্লায়েন্টে আমি হচ্ছে কোর্টে ফেস করব, বা হচ্ছে যে কোনো একজন ওই এই কাজটা আমি সলভ করব। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চিন্তা করছে যে আমি এতগুলো জিনিস ডেভেলপ করব। হ্যাঁ, প্রত্যেক জায়গায় দিনের শেষে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিজেকে বিক্রিই করি আলটিমেটলি, মানে প্রত্যেকেই সামহাউ। হ্যাঁ, সামহাউ মানে যে অঙ্গ, সে মাকে বিক্রি করা হোক, মানে মার কাছে বিক্রি করা হোক, ওয়াইফের কাছে করা হোক, ছেলের কাছে করা হোক, বাবা মার কাছে করা হোক, বন্ধুর কাছে, অলওয়েজ মানে আমাদের প্রেজেন্টেশনটা থাকে অ্যাজ এ সেলসম্যান। তো সেই জায়গা থেকেই বলি যে ডিজার্ভ বলে কথাটা আমি অপছন্দ করি। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, যদিও আমি লাইফ ইন্স্যুরেন্স মানে জীবন বিমা কথাটা সঙ্গে জড়িত,
মানে আমার কেরিয়ারটাই জড়িত। বাট হচ্ছে আমি জীবন বিমা কথাটাকে বিশ্বাস করি না। লাইফ এর কোনো ইন্স্যুরেন্স হয় না। হ্যাঁ, সেটা যদি পূর্ণেন্দু আমাকে পরবর্তীকালে এই সাক্ষাৎকার বলবো না কি জানি হ্যাঁ, না যাই আমি, হোক। হ্যাঁ এটাতে যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব হচ্ছে বোঝানো। না, একটা কথা তো ঠিক যে আমরা জীবনে অনেক কিছু আশা করি হুম, বা অনেক কিছু চিন্তা করে রাখি যে আমি এটা পেলে এটা করবো, বা এই যে একটা ফ্রেম তৈরি করি যে আমার স্বপ্ন, আমার আশা, আমার কোয়ালিটি, এই আনুপাতিক একটা ফ্রেম তৈরি। আমি জানি আমি ওটা হতে পারবো না, আমি ওটা চাইছি না, কিন্তু আমি যেটা পারি এই যে আশা করি এইটা না পেয়ে অনেকে এরকম একটা ফ্রেম তৈরি করে যদি এটা না রিচ করতে পারে তাহলে মানে মনে মনে একটা কোথায় জানি তার আক্ষেপ থেকে সে এনজয় করতে পারে না। আমরা অনেক কিছু পাই না ঠিকই, কিন্তু যা কিছু পাই সেটা অনেকে এনজয় করতে পারে। হ্যাঁ সেই জন্যই তো তুই বলছিস তুই এটা পাস, ইউ আর রিয়েলি এনজয়িং দি টোটাল। এক্স্যাক্টলি আমি মানে বলতে চাইছি কি, সেই জন্য তো অনেকের সুগার আছে, আমার সুগার নেই। অবশ্যই। অনেকের বিপি হাই। মানসিক স্বাস্থ্য সুস্থ থাকলে অবশ্যই শরীর সুস্থ থাকবে। মানে একজন ডক্টরও অনেক সময় আমাকে দেখে একটু অবাক হন যে আপনি সেলসে আছেন, ইন্স্যুরেন্সে আছেন, আপনার আন্ডারে এতগুলো ব্রাঞ্চ আছে, হ্যাঁ অথচ আপনার মানে ব্যাপারটা হচ্ছে বিপি হাই নেই, আপনি না, এটাই থাকুক। হ্যাঁ বিভিন্ন না, বন্ধু বান্ধবের যা ধরছে আস্তে আস্তে অবস্থা, এটাই থাকুক, এটাই কামনা করি। এটাই তো এই যে তুই 94 দিয়ে বেরিয়ে তুই মুম্বাই চলে গেলি, আবার এসে জয়েন করলি, তাহলে এই সবের মধ্যে ওই ভদ্রমহিলা কখন এলেন? কোন ভদ্রমহিলার কথা বলছিস? মানে যে ভদ্রমহিলা আপনার অর্ধাঙ্গিনী আর কি, সেই ভদ্রমহিলার কথা বলছি। কিছু কি আয়োজিত বিয়ে, মানে অ্যারেঞ্জ না লাভ? না না, এটা ব্যাপারটা সেমি লাভ? না না, সেমি লাভ না, পুরোটাই লাভ ম্যারেজ। আচ্ছা। আমার অনেক বন্ধুরাই জানে। মানে ব্যাপারটা হচ্ছে কি, ডে ওয়ান থেকে জানতাম এই যে সি ইজ মাই ওয়াইফ। ডে ওয়ান থেকে জানতাম, যখন প্রেম করতাম। ডে মানে ডে ওয়ানটা কবে শুরু ডে হয়েছিল? ওয়ানটা শুরু When it হয়েছিল began? ক্লাস 9? না না না, 9 নয়, তখন সবে উচ্চ মাধ্যমিক পাস করেছি। মানে ইউ আর 12 and she? না, আমি তখন ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যাব। আচ্ছা ও তখন 11 ক্লাসে পড়ে। আচ্ছা, ও আমার 2 বছর difference। 2 বছরের ডিফারেন্স। তো পরিচয় হয়েছিল কোথায়, ময়নামতি পথের ধারে নাকি প্রাইভেট টিউশন? ব্যাপারটা তা নয়, আমি ওই পরিচয় বলতে ও আমাকে ফলো করতো, কারণ ছোটোবেলা থেকে আমার বন্ধুরা সবাই জানে আমি ঠিক পয়েন্ট টু বি নোটেড, ও ফলো করতো, ও কিন্তু কিন্তু ফলো করতো না। না একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমার বন্ধুরা যখন বলা উচিত হবে কিনা জানি না, মানে ব্যাপারটা হচ্ছে আর আমি মেয়েদের সবার বয়স আর কি বলা উচিত না। বলা উচিত হবে বলতে কি, প্রোগ্রামটা আমি জানি আমার বেশ কিছু খুব নিয়ারেস্ট বন্ধু বলেছে কলেজেও নাকি আমার কিছু ক্র্যাশ ছিল। এটা অবশ্য আমি জানি না। হ্যাঁ এটা আমি দেখতে হবে, হ্যাঁ সেটা খোঁজ করে দেখতে হবে। না না না, এবার নামও বলেছে। হ্যাঁ, তারা দেখছে কিনা আমি সেটাও জানি না। নিশ্চয়ই দেখবে। কারণ তখন অন্য রকমের বাবুই পাখির বাসা ছিল মাথায়। এনার সাথে দেখা হলো কোথায়? প্রাইভেট টিউশন? না 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 না, একদম মানে যেমন ভাবে তুই তো স্কুলে পড়তিস না? না একদম না। ও তোর বাড়ির পাশেও থাকতো না? না একদম। তাহলে ওই যার সঙ্গে যার দেখা হওয়ার হ্যাঁ মানে কিভাবে দেখা, মানে প্রাইভেট টিউশন না ট্রেনে? না আমি কিছু জিনিস পছন্দের জিনিস তো মানুষের থাকে ভেতরে। হ্যাঁ। তো আবার বলছি আমি খুব একটা মানে মেয়েদের অ্যাকচুয়ালি ভয় পেতাম। আচ্ছা, মানে লজ্জা পেতিস? লজ্জা পেতাম। লাজুক ব্যক্তি তো। হ্যাঁ, এখন নেই। হ্যাঁ, লাজুক ব্যক্তিটা আসতে বললাম, এখন লাজুক ব্যাপারটা নেই হয়তো। আমাদের স্কুলে মানে আমার বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে, পালচৌধুরী যাওয়ার পথে ওর বাড়ি ছিল? না, আমি বলিনি, শোন, 4টে স্কুল পড়ে। আচ্ছা, 4টেই মেয়েদের। মানে তোর কাছে এত অপশন ছিল? অপশন নয়, আমার স্কুলে আমাদের 4টে মেয়েদের স্কুল। খুব কম, আমার মনে হয় না খুব কম ছিল হবে এরকম স্কুল যে আমাদের 4টে মেয়েদের স্কুল পড়ে। আরে বাপরে বাপ, সে এক ভয়ঙ্কর দিন ছিল। ক্লাস 5-6 তো কেটে গেছিলো, যখন মানে ডানাটা সবে গজানো শুরু হলো আর কি 7-এ, তখন দেখলাম হচ্ছে ব্রজবেলা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, তারা আমাদের পাশ দিয়েই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পালচৌধুরী আসছে, লালগোপাল গার্লস আসছে, হেমলরানি যাচ্ছে। বিরাট ব্যাপার। 4টে মেয়ে স্কুল। এদিকে খুব ভাগ্যবান বলতে হবে। আমি না, রানাঘাটের ছেলেরা সত্যি ভাগ্যবান যে সকালে যখন
এখন এখন তো মানে পালচুরি স্কুলে যারাই পড়তো তারা খুব ভাগ্যবান, 4টে মেয়েদের স্কুল পার করে দিত। 4টে মেয়েদের স্কুল নয়, রাস্তার মধ্যে কিলবিল করতো মেয়ে। আচ্ছা, হ্যাঁ, এবং যার ফলে হচ্ছে কি ওই কত তাড়াতাড়ি স্কুলে পৌঁছবো, এটা এখনকার অনেকের মধ্যেই আছে, লাজুকতা তো থাকেই। তা যার ফলে হচ্ছে মেয়েদের পাত্তা দেওয়ার ব্যাপারটা আর ভয় পাওয়ার ব্যাপারটাও ছিল। কিন্তু দেখা হলো কোথায়? এইটাই হচ্ছে ওই কোইন্সিডেন্ট। তবে মেয়েটাকে আমার ভালো লাগতো। আচ্ছা। তখন হচ্ছে ও লালু ব্রজবালাতেই পড়তো, 9-এ। तो आंखें आंखें मिल गई तो बात कब हुई? बात हुआ 3 साल बाद। বাত হুয়া ও মানে মানে সাইলেন্ট কনফেশন ছিল। হ্যাঁ, সাইলেন্ট ছিল। ওর একটা ভীষণ লম্বা চুল ছিল। আচ্ছা, মানে সেটাই তো ফার্স্ট হ্যাঁ, অ্যাট্রাকশন। এবার হচ্ছে থাকে না কিছু জিনিস হচ্ছে পছন্দের, অনেকেরই তো অনেক হ্যাঁ, কিছু অবশ্যই আছে। অবশ্যই। কিন্তু যেটা আর কি থাকে আর কি, কাকে কার কি কারণে ভালো লাগে সে নিজেও বোঝে না। না জানে না। এবার সবথেকে বড় কথা, আমি বললে যদি মারে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। কনফেস হলো কোন মানে না, ফার্স্ট ইয়ারে পড়া পড়ে? প্রপোজালটা এলো ওদিক থেকে। হ্যাঁ, হ্যাঁ, প্রথম প্রপোজালটা এলো ওদিক থেকে। আচ্ছা। আমি তুই এক পায়ে খাড়া? খাড়া না, আমি পড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তো পড়ে এটা যাওয়ার শুনে রাখ, সবাই এক পায়ে খাড়া, এক পায়ে পড়েই গেছে। হ্যাঁ, আমি পড়েই গেছিলাম। তো না, তোদের অনেকের ক্ষেত্রেই হয়তো ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমি পড়ে গেছিলাম। তা আমার খুব কাছের একটা বন্ধু ছিল, আজ সে নেই। যাই হোক, সে যেখানে থাকুক ভালো থাকুক। দেশের জন্য শহীদ হয়েছে তো, আচ্ছা, তাই বললাম ভালো থাকুক। ও কোঅর্ডিনেট করেছিল, মানে হি ওয়াজ দ্য কোঅর্ডিনেটর। আচ্ছা আচ্ছা। তো মানে এর বন্ধুকে দিয়ে আমাকে বলানো, এসব অনেক কিছু তখনকার দিনে চলতো। তো বাতো বাতো মে ইকরার হো গয়া, কিন্তু আলটিমেটলি এটা মানে কনজুগেট করলো কবে, মানে এটা কন্ট্রাক্টে কবে এলো? 97-তে চাকরি পাওয়ার পরে? না 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 না, 3 মাসের মধ্যেই কনফার্ম হয়ে গেছিল। 3 মাসের মধ্যে কনফার্ম? হ্যাঁ, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতের পাওয়ার 3 মাসের মধ্যেই কনফার্ম হয়ে গেছিল। আমাদের আর যাই না হোক, বিয়েটা হচ্ছে। বিয়েটা হলো, আর যাই হোক না। আর এটা ছিল হচ্ছে 89। 89। এইটা মানে ঢুকলি তো স্কুলে, না, ওই কলেজে ঢুকলি? কলেজে ঢুকছি। হ্যাঁ ও তখন 11। হ্যাঁ। ওই 3 মাসের মধ্যে কনফার্ম হয়ে গেছিল যে আচ্ছা, 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 আচ্ছা। সি ইজ মাই গোয়িং টু মাই ওয়াইফ। শি ইজ লাকি। হ্যাঁ, আর ম্যাচিওর হলো হচ্ছে 97-এর 27শে নভেম্বর। 97। এতগুলো বছর রান করেছে? হ্যাঁ, রান করেছে এবং পিসফুলি রান করেছে। বাহ, ভেরি গুড। পিসফুলি রান করেছে বলতে আমাদের শিডিউল ছিল। আমি প্রথমে কয়েকটা জিনিস মেনটেন করতাম, যেহেতু আমি হিসাব দেখেছিলাম যে ইউনিভার্সিটি যাবে, আমাকেও কলেজ যেতে হবে। তো সুতরাং হচ্ছে আউট অফ রানাঘাট আমরা মিট করতাম আচ্ছা। একদম। এমনি আর তাছাড়া ঘোরাঘুরি? আমরা খুব বেশি ঘোরাঘুরি করতাম না। এমনি ঘোরা যে মানে ঘুরতে ভালোবাসিস, মানে ঘুরতে যাস? তুই তো বাইরে প্রচুর জায়গায় যাস। আপনার ম্যারেজ? হ্যাঁ, আফটার ম্যারেজ এমনি শখ আর কি? আমরা মানে পাহাড় না সাগর না জঙ্গল? আমার লাইফে কয়েকটা জিনিস আছে, মানে এগুলো আমি জানি না। এই যে তুই বললি না ডিজার্ভ করি কি না কথাটা, তা সেই জায়গায় বলছি, কোম্পানির মানে তখন রিলায়েন্স প্রোভাইড করেছিল 2 নাইট কুয়ালালামপুর থেকে হচ্ছে সিঙ্গাপুর পর্যন্ত ক্রুজ। তো 2 রাত্রি, 1 রাত্রি যাবো 1 রাত্রি ফিরবো। তো দ্যাট ওয়াজ মানে আমার ওটাই ছিল হানিমুন। আচ্ছা। এবং এই ঘটনাটা ঘটে হচ্ছে বিয়ের দীর্ঘ 20 বছর পর। মেমোরেবল। হ্যাঁ, আর ওকে নিয়ে আমি থাইল্যান্ড গেছি। অল্পের জন্য হচ্ছে ইউএস মিস করেছি বলতে এই যে বললাম না টার্গেট। হ্যাঁ, তুই বলছিলি টার্গেট করে ডিজার্ভ করে, এই প্রথম একবার কষ্ট পেয়েছিলাম। আমাদের যে সার্টেন টার্গেট রিজিয়নাল ম্যানেজার হিসাবে টার্গেট ফিক্স করা হয়েছিল, সেটা একজনের জন্য আমি অ্যাচিভ করে বেরিয়ে গিয়ে তখন আমি আমার জোনাল ম্যানেজারকে বলেছিলাম, স্যার আমি যদি এক সেকেন্ড, আমি একটা ফোন নেব।